এই শপথটা আসলে বাংলাদেশের সংবিধানের কোথাও নেই, অতএব এটা অসাংবিধানিক সরকার। শপথ গ্রহণ হয়েছে কিন্তু সেটা বাংলাদেশের সংবিধানের কোনো অনুচ্ছেদে এই শপথের কোনো ইয়ে নেই, যেটা আমাদের বর্তমান যে যিনি প্রেসিডেন্ট তিনি গত সপ্তাহ কালের কণ্ঠের এক্সিকিউটিভ এডিটরের সাথে উনি বলেছেন যে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতিকে রিকোয়েস্ট করেছেন এবং তারা ফুল বেঞ্চে তাদেরকে একটি ব্যাখ্যা প্রদান করেছেন, তার ভিত্তিতে উনি সেই শপথ গ্রহণ করেন। তাহলে রক্ত কে দিবে, কে প্রতিরোধটা গড়ে তুলবে যে বাংলাদেশ এই পথে যাবে না এই 18 মাস? আপনারা কি দায় নিবেন না? আমার যে কাজ, সেই কাজটুকু হলো যে বাংলাদেশের 71 তথা বাংলাদেশ তৈরির যে মৌলিক চেতনা, সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার আন্দোলন ওয়াশিংটন ডিসি থেকে। মার্চ মাস মানেই হলো বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের অগ্নি ঝরা মাস। মার্চ মাস মানেই আমরা মার্চের কথা মাথায় আসে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের কথা মনে আসে এবং স্বাধীনতা, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। 25শে মার্চের কালো রাত্রি, যেখানে আমাদের রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যায় এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে মত্ত হয়ে পড়ে বাংলার সাধারণ মানুষ। সেই মার্চ মাসের প্রথম দিনেই আপনি আমার সাথে যুক্ত হওয়াতে যে সুযোগটুকু তৈরি হলো, আপনি প্রেসিডেন্টের কথা বলাতে আমি ওনার সাক্ষাৎকারটি বারবার দেখেছি বলার চেয়ে আমি পড়েছি, অনেক অ্যাঙ্গেল থেকে পড়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশ 32 নম্বর নিয়ে উনি একটি বাক্য উচ্চারণ করেননি। এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 32 নম্বর ভাঙ্গার দিনও উনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ওনাকে মনোনয়ন দিয়েছে এবং নির্বাচিত করেছে। সেখানে যদি আপনার কাছে প্রশ্ন তুলি, আপনি স্বেচ্ছা নির্বাচনে, আপনার সাথে আরো অনেক বাংলাদেশি সাংবাদিক তারা স্বেচ্ছা নির্বাচনে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য, এমনকি যিনি রাষ্ট্রপ্রধান তিনিও এ বিষয়ে কার্পণ্য করেছেন আমার ভাষায়, আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের ভাষায়। বাংলাদেশে কারা কারা জেলে আছেন, তাদের নাম কি, আপনি তাদের সকলের নাম জানেন কিনা? যদি জানেন দয়া করে বলবেন। এবং তারা যে জেলে আছেন সেটার সুবিচার গত ইন্টারিম সরকারের সময় না পেলেও বর্তমান সরকার ইতিমধ্যে 2 সপ্তাহ পার করতে যাবেন, 15 দিন পর হয়ে যাবে। আজকে আমার ধারণা আজকে 13 দিন অথবা 14 দিন। আমি আবারও আপনাকে আগামী সপ্তাহে নিয়ে আসবো এই প্রগ্রেস নেওয়ার জন্য। কারণ নারায়ণগঞ্জের মেয়র, যাকে প্রথম 5টি মামলা দায়ের করা হয় এবং সমস্ত মামলায় তাকে জামিন দেওয়া হয়, তারপর তাকে আবার শোন অ্যারেস্ট দেখানো হয়, সেটা কি আরো 5টি হত্যা মামলায়। তারপর আবার তাকে গত 3 দিন আগে তাকে সেই 5টি মামলায় উচ্চ আদালত জামিন প্রদান করেন। এখন বর্তমান সরকার, যে সরকারের প্রতি আপনি আজকের এই আলাপের প্রথম থেকেই এই সরকারের প্রতি আপনি যেই কথাগুলো, আমার মনে হচ্ছে যে কোনো উপায়ে আপনি সম্মান প্রদর্শন করছেন এবং তাদের কাছে আপনি বিনয়ের সাথে দাবি তুলে ধরছেন যে আপনারা নির্বাচিত সরকার। কিন্তু আমি আপনার কাছে তুলে ধরতে চাই যে আইভি সহ তাকে কিন্তু আরো মামলায় এখনো অ্যারেস্ট করে রাখা হয়েছে, যদিও তার গত মামলাগুলো এখন কিন্তু আর মনস্টার ইউনুসের কাল নয়। এখন আপনার ভাষায় বলছি নির্বাচিত, আমার ভাষায় তথাকথিত নির্বাচিত সরকার ক্ষমতায়, কিন্তু এখনো তাদের বেলের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বেল সরকার দিবে, তারা নিজেরা বেলের আবেদন করবে, ডিসিশন নিবে স্বাধীন সার্বভৌম বিচার বিভাগ, যেটা আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার সমস্ত কিছু চেঞ্জ করে এখনো পর্যন্ত পুলিশ অফিসাররা আদেশ করে বলছে যে আওয়ামী লীগের যারা পাবে জামিন পাবে তাদেরকে যেন শোন অ্যারেস্ট দেখানো হয় অন্য কেসে। আপনি সাংবাদিকদের, যে সকল শ্রদ্ধেয় সাংবাদিকদের কথা নাম উল্লেখ করেছেন, তাদের কিন্তু 18 মাসে বহুবার জামিনের আবেদন করেও তাদেরকে সেই জামিন পাওয়া যায়নি এবং অনেকেই মৃত্যু। আমি স্পেশালি জানি মুজাম্মেল বাবু, উনি একজন সিরিয়াস অসুস্থ
আমি ওনার অসুস্থতার কথা, ওনার পরিবারের পারমিশন যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই বলছি না, কিন্তু সিরিয়াস অসুস্থ, সেই অসুস্থ ব্যক্তিটাকেও এখনো পর্যন্ত কারা অভ্যন্তরে অবস্থান করতে হচ্ছে। তাহলে আমি আরো এরকম অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রী যিনি বলেছেন, আমি জানি একটু পরে হয়তো এই কথাটা আপনি তুলে ধরবেন, যে তিনি বলেছেন আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আজকে কিন্তু দ্বিতীয় সপ্তাহ। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যারা বিনা বিচারে আটক এই দীর্ঘকালীন সময় ধরে, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা কি উনি করেছেন, না উল্টা প্রতিনিয়ত আরো আওয়ামী লীগ সহ যে সকল নেতা কর্মীরা বাংলাদেশের পক্ষে, ৭১-এর পক্ষে, তাদেরকে এখনো অন্তরীণ রাখছেন? পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। বিষয়টি কি রাজনৈতিক নীরবতার আড়ালে চাপা পড়ে যাবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব, জবাবদিহি এবং আইনের সমান প্রয়োগ নিয়ে দিন দিন এই দাবিটা সামনে চলে আসছে। গত ৭২ ঘন্টা বা ৩ দিন যদি আপনি সামাজিক মাধ্যম লক্ষ্য করে থাকুন, তাহলে দেখবেন যে এটা শুধু বাংলাদেশের নয়, সমস্ত বিশ্বের বাঙালিদের একমাত্র এই মুহূর্তের দাবি হলো পুলিশ হত্যার বিচার। কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা হবে যে আপনি এই পুলিশ হত্যার বিচার, এই সরকার তথা এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন আহমেদ, ওনাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে ডাকেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো পুলিশ বাহিনীর প্রাক্তন প্রধানগণ দের সাথে, যারা আমরা জানি যে 15 বছরে বহু প্রাক্তন পুলিশ প্রধানরা ছিলেন, বেনজির আহমেদের নাম আনতে পারি বা আরো অনেকের নাম আনা যায়, তারা কি এই বিষয়ে এখনো পর্যন্ত একটি বাক্য প্রয়োগ করলেন না? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যেখানে সাধারণ মানুষ, এমনকি দস্তগীর জাহাঙ্গীর, আমি আমার কথা বলছি, যিনি সর্বপ্রথম ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে পুলিশ বাহিনীর বিচার সংখ্যা নিয়ে দাবি তুলে বিচারের দাবি করে, আমি যখন প্রাক্তন পুলিশ সিনিয়র অফিসার যারা জেলে নাই, যারা মুক্ত আছেন বা নিরাপদে আছেন বা স্বেচ্ছা নির্বাসনে আছেন, তারা কেন পুলিশ হত্যার বিষয়ে কথা বলছেন না? সাধারণ মানুষেরা কথা বলছেন, সাংবাদিকেরা কথা বলছেন, আপনিও কথা বলছেন। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনি একজন বিতার্কিক, আপনি একজন গবেষক, এবং সেই সাথে আমি ক্রিটিকটা উল্লেখ করা খুব প্রয়োজন। আপনি আমার জানা যতগুলো ক্রিটিক রয়েছে যারা পূর্ণির মতন কাজ করে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, তথা যেমন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর এবং বিরোধী, যেমন আমরা জামায়াতে ইসলাম সহ অন্যগুলো, তাদেরকে যে আপনি একেবারেই ছাড় দেন না সেটা হলেন আপনি। কিন্তু বর্তমান যে সরকার যে ঘোষণা করলেন যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, কিন্তু আমরা গত 12-13 দিনে দেখতে পাচ্ছি, একটু আগেই আইভির কথা বলছিলাম, নারায়ণগঞ্জের মেয়র একটা উদাহরণ স্বরূপ আমরা বলছিলাম যে তাকে কিন্তু আবারও অ্যারেস্ট দেখানো হয়েছে। আপনি তারেক জিয়ার এই 13 দিনের শাসনকে কিভাবে দেখছেন? এটা কি একই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের যে দুঃশাসন, আমি শুধু দুঃশাসন বলবো না, এই মনস্টারের যে শাসন, এবং উনি নিজে ক্ষমতা ত্যাগের আগের দিন নিজকে ভিআইপি হিসাবে ঘোষণা করে গেলেন, বাংলাদেশের মানুষের টাকায় উনি আরো 1 বছর নিজকে প্রোটেক্ট রাখার জন্য। এই সার্বিক বিষয়টা কি তারেক জিয়া কি সেই পথেই যাচ্ছেন? ওনার কি কোনো উপায় আছে আসলে গণতান্ত্রিক বাংলাদেশ বা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য? বাংলাদেশের বর্তমানে যে নিরাপত্তাহীনতার মৌলিক কারণটাই হলো পুলিশদের মরালিটিকে আরো স্ট্রেংথ করা। সেখানে প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা জেলে নাই, যারা নিরাপদে আছেন, তারা একটি শব্দ বলছেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাইট করতে, আপনি ফাইট করছি, আমি যেমন স্টেট ডিপার্টমেন্টে ফাইট করে যাচ্ছি, আপনি যেমন অনলাইনে কথা বলে যাচ্ছেন, এখন বাংলাদেশের সকল মানুষ এটা নিয়ে কথা বলছে, সেখানে কেন এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন না? বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের
সূচনার এই মাস 7ই মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 25শে মার্চ আমাদের গণহত্যা দিবস বা 25শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী তথা মিলিটারি যেভাবে গণহত্যায় লিপ্ত হয় সেই মাস। এই মাসের প্রতি বাংলাদেশের বর্তমান সরকার এখনো পর্যন্ত 32 নম্বরকে সুরক্ষিত করা হয়নি। 32 নম্বর ভাঙার জন্য এখনো পর্যন্ত কোনো বিচার তথা কোনো কেস হয়েছে বলে আমরা জানি না। বর্তমান সরকারের কাছে আওয়ামী লীগের কার্যক্রম যে সরকার এখনো নিষিদ্ধ করে রেখেছে, যদিও এই সরকার সেই নিষিদ্ধ ঘোষণা করেনি, আপনি তাদের প্রতি আপনার সর্বশেষ কি আহ্বান জানাবেন একজন সাংবাদিক নেতা হিসেবে? বাংলাদেশের গত যে সরকার, ইন্টারিম সরকারের যে অপরাধ, সেই অপরাধের বিচার হোক বাংলাদেশে। 32,000+ পুলিশ কর্মকর্তা হত্যার বিচার হোক বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমাদের সহকর্মী যে সকল সাংবাদিকরা জেলবন্দী তারাও মুক্ত হোক। তারেক রহমান বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার নিশ্চয়তা প্রদান করবেন এবং মানুষের যে মৌলিক অধিকার সেসবগুলো প্রতিষ্ঠিত করবেন, সেই আশাই ব্যক্ত করছেন। আওয়ামী লীগ বিএনপির জন্য যে সুযোগটুকু অবারিত করেছিল, নিশ্চয়ই বিএনপি এখন ক্ষমতায়, তারা এই তথাকথিত প্রজ্ঞাপনের ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দল তার কার্যক্রম বন্ধ থাকবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের এই রাজনৈতিক কার্যক্রমের সুযোগ নিশ্চিত করা উচিত এবং এই এমবার্গোটা অবিলম্বে আমি মনে করি যে উইথড্র করা উচিত এবং সে ব্যাপারে এই সরকার একটা পদক্ষেপ নেবেন এবং সেটি একটা দৃষ্টান্ত হবে যে এই সরকার সত্যিকার অর্থেই গণতন্ত্র চর্চায় বিশ্বাসী। এবং সরকারের কাছে অবশ্যই আমরা প্রত্যাশা করব যে তারা গত 18 মাসের মতো মব কালচারে অভ্যস্ত পরিচালিত যে সরকার, সেই সরকারের পথ অনুসরণ না করে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি এবং জনগণের মৌলিক অধিকারের প্রতি, রাজনৈতিক কর্মীদের, রাজনৈতিক নেতৃত্বের রাজনীতি করার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্র তৈরির প্রতি তাদের একটা গণতান্ত্রিক সুলভ আচরণ থাকবে এবং সেটি দ্রুতই এই আচরণ এবং এই পদক্ষেপ এটি একটি এই সরকারের সম্পর্কে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেওয়া হবে বা তুলে নেওয়া উচিত। জামাতের ইফতার পার্টি, জামায়াতে ইসলামের, সেখানে সরকারি প্রধানমন্ত্রী সহ সবাই গেছেন এবং আমাদের একজন যুদ্ধাপরাধী আমাদের দেশের আজাহার, উনি জেল থেকে বেরিয়ে সরাসরি নির্বাচন করে সংসদে চলে গেছেন। এই যে আমাদের একটা নিজেদের মানে এই গ্লানিতে নিজের কাছেই নিজের খুব খারাপ লাগছিল, কিন্তু যা হয়েছে, যা হচ্ছে সেটা তো ঠিক নয়। সেটা ঠিক নয় বলে আজকের দিনেও আমরা আমাদের দেশটায় নিজেদের অস্তিত্বকে নিয়ে সংকটে ভুগছি। তো আজকে আমাদের এই মার্চে এতটুকুন বলতে চাই তারেক রহমান এবং আজকের সরকারকে, দেখেন বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় আসার জন্য নির্বাচনের আগে সেই মুক্তিযুদ্ধের কথাই বলতে হয়েছে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেছে। তারেক রহমান নিজে বলেছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং মুক্তিযুদ্ধের কথা বলার কারণেই জনগণ যারা ভোট দিয়েছে, যে কয়জন ভোট দিয়েছে বিএনপিকে ভোট দিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে ক্ষমতায় নিয়ে গেছে। তারা চেয়েছে, তাদের কাছে অপশন নাই, যে অপশন আছে তার মধ্যে তারা মনে করেছে বাংলাদেশের মানুষ যে বিএনপি ক্ষমতায় যাক। বিএনপি ক্ষমতায় যাওয়া মানে আমাদের বাংলাদেশ, স্বাধীনতা, সংবিধান, বঙ্গবন্ধু সবকিছু ফিরবে। এইসব কথা চিন্তা করে আমি শুধু একটা কথা বলবো যে ইতিহাসের দায়টা, ইতিহাসটাকে আমার মনে হয় বিএনপি সরকারের আসলে স্বীকার করা উচিত। সহিংসতার রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত, প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত, যেটা শ্রাবণ ভাই বললেন। আমি বলবো বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করুন, স্থিতিশীলতা যদি আনতে চান অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। যে কাজটা ইউনূস সরকার অবৈধভাবে করে গেছে, একটা রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে, কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে, সেটা ইমিডিয়েটলি মানে
তুলে ফেলতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। এটা নাম্বার ওয়ান। নাম্বার সাথে আরো 11,000-এর উপরে ছাত্রছাত্রী ছাত্রত্ব বাতিল হয়ে গেছে, ছাত্রলীগ করতো এই অপবাদ দিয়ে, তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে তাদেরকে আবার ক্লাসে ফিরতে দিতে হবে। এবং এই যে 3-4 লাখ মানুষ অকারণে জেলখানায় আর জঙ্গিরা বাইরে, সে এই যে রাজবন্দী যাদেরকে বন্দী করে রাখা হয়েছে, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাধীনতার সংগঠক, সবাইকে ইমিডিয়েটলি আপনারা মানে আইনি ব্যাপার চলতে থাকুক, আপনারা জামিন দিয়ে হলেও তাদেরকে সবাইকে রিলিজ করে দিন।